আজকের লেকচারে আমরা সিঙ্গেল ফেজ মোটর নিয়ে পড়াশোনা করব। সিঙ্গেল ফেজ মোটর পড়াশোনা করার সময় বিভিন্ন জায়গায় আমরা এটার সঙ্গে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের বেসিক যে কম্প্যারিজনগুলো সেগুলোও দেখব, যাতে থ্রি ফেজ সিস্টেম হলে কি হয়, সিঙ্গেল ফেজ সিস্টেম হলে কি হয়, কী কী চেঞ্জেস হয়, সেই জায়গাগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারি। তো ফার্স্টে টপিকের নামটা লিখে নেওয়া যাক। সিঙ্গেল ফেজ মোটরস। এখান থেকে আমরা কি কি জিনিস লিখতে পারি এই মোটরটা সম্পর্কে, কি কি বেসিক ইনফরমেশান দিতে পারি। এক তো দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গেল ফেজের কথা বলা আছে, তার মানে আমাদের হাউস হোল্ড পারপাসে নর্মাল ইউজ করতে পারবো সিঙ্গেল ফেজ। দুই, অবভিয়াসলি এসি মেশিন, ডিসিতে তো ফেজের কোনো কনসেপ্টই নেই। তিন, এখানে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যালের কনভার্সন হবে, এই ব্যাপারেও আশা করি কোনো সন্দেহ নেই, কারণ আমরা মোটর পড়ছি। চার, it is not a self-starting motor, not a self-starting motor। এবার প্রথম যে তিনটে পয়েন্ট, এগুলো তো একদম কমন ব্যাপার, বড়জোর সেখান থেকে এমসিকিউ আসতে পারে, বাট এই যে 4 নাম্বার পয়েন্টটা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইট ইজ নট এ সেলফ স্টার্টিং মোটর। কারণ পরীক্ষাতে এটার এক্সপ্লেনেশান লিখতে দেয় যে কেন এটা সেলফ স্টার্টিং মোটর নয়। সিঙ্গেল ফেজ যে এসি মোটর আছে সেটা কেন নিজে নিজে রোটেট করতে পারে না সেটা লিখতে দেয়। এটাকে দুইভাবে এক্সপ্লেনেশান আমরা দিতে পারি। একটা হচ্ছে গিয়ে নর্মাল ফিজিক্যাল এক্সপ্লেনেশান, যেটাকে তুমি কোয়ালিটেটিভ এক্সামিনেশানের ওপর বেস করে বলতে পারো। এখন এটা যেটা ভায়োলেট কালারে লিখছি সেটা লেখার দরকার নেই, জাস্ট বুঝো। আর দুই হচ্ছে গিয়ে রিভলভিং ফিল্ড থিওরি। রিভলভিং ফিল্ড থিওরি একটা কোয়ালিটেটিভ এক্সামিনেশানের মাধ্যমে, মানে পাতি কথায় হচ্ছে গিয়ে আমরা কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডিরেকশান, ফ্লাক্সের ডিরেকশান এগুলো দেখে তার মাধ্যমে জিনিসটাকে কনক্লুড করব যে এটা সেলফ স্টার্টিং মোটর নয়, এটা একটা প্রসিডিওর। আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যালি প্রুফ করব, সেটা হচ্ছে গিয়ে রিভলভিং ফিল্ড থিওরি। দেখো, যে কোনো জিনিসের সায়েন্সে দুইভাবে এক্সপ্লেনেশান দেওয়া যেতে পারে, একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশান আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেরিভেশনের মাধ্যমে এক্সপ্লেনেশান। তো এটা বলতে পারো হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সপ্লেনেশান, আর এটা হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্যাল ডেরিভেশনের মাধ্যমে এক্সপ্লেনেশানটা। এবার এই দুটো এক্সপ্লেনেশানের মধ্যে এটার রিভলভিং ফিল্ড থিওরি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এই যে নট সেলফ স্টার্টিং মোটর, কেন সেলফ স্টার্টিং মোটর নয়, এটা এক্সপ্লেন যদি করতে দেয় আর মোটামুটি 5 থেকে 10 নাম্বারের কোশ্চেন আসে, তো রিভলভিং ফিল্ড থিওরি লিখতে হবে। আর যদি 3 থেকে 4 নাম্বার বা ম্যাক্সিমাম 5 নাম্বারের জন্য আসে, তখন এটা লিখতে হবে। বাট পরীক্ষাতে ম্যাক্সিমামই বেশি নাম্বারের, বড় নাম্বারের কোশ্চেন হয়, সেই জন্য রিভলভিং ফিল্ড থিওরিটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। আর যদি মেনশান করেই দেয় যে রিভলভিং ফিল্ড থিওরি দিয়ে লিখতে হবে, তাহলে তো তোমার কাছে কোনো অপশান নেই, তাহলে ওইভাবেই লিখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে রাখি। আমরা তো থ্রি ফেজ ইন্ডাকশান মোটর পড়েছিলাম, তাই না? আর এখন সিঙ্গেল ফেজ মোটর পড়ছি আমরা। এখানে একটা ব্যাপার বোঝার চেষ্টা করো যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমরা ওর স্টেটারের যে থ্রি ফেজ ওয়াইন্ডিং ছিল, সেখানে যখন থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছিলাম, তখন কী ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল?
রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। যখন সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে এর যে স্টেটারের ওয়াইন্ডিং আছে, দেখো আমার রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন হলে স্টেটার আর রোটর তো থাকবেই, তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হোক বা সিঙ্গেল ফেজ মোটর হোক তারও স্টেটার রোটর তো আছেই। তো সিঙ্গেল ফেজ মোটরের স্টেটারের সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিংয়ে যখন আমরা একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দেব, তখন যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটার নেচার হচ্ছে স্টেশনারি in space and pulsating in nature। টোটাল জিনিসটা আমি একবার রিপিট করছি, যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে যখন আমরা স্টেটারে থ্রি ফেজ ব্যালেন্স সাপ্লাই প্রোভাইড করছিলাম তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছিল, তাই না, যেটা সিনক্রোনাস স্পিডে অ্যাকচুয়ালি রোটেট করতো। সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে যখন আমরা সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিংয়ে সাপ্লাই দিচ্ছি তখন যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা হচ্ছে স্টেশনারি ইন স্পেস অ্যান্ড পালসেটিং ইন নেচার। তাহলে এখান থেকে দুটো জিনিসের কথা আমি ফার্স্টে বলবো। এক হচ্ছে গিয়ে যে যখন আমি থ্রি ফেজ ইন্ডাকশান মোটর পড়ানো শুরু করেছিলাম তখন বলেছিলাম যে থ্রি ফেজ সাপ্লাই দিলেই, মানে থ্রি ফেজ সাপ্লাইয়ের জন্য সবসময় রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় যেটা সিনক্রোনাস স্পিডে ঘোরে। ইভেন বলেছিলাম যে এই জিনিসটা আমরা একদম পরে গিয়ে শেষের দিকে গিয়ে প্রুফ করব। একই রকমভাবে এটাও তোমাদেরকে এখন ধরে রাখতে হবে যে সিঙ্গেল ফেজ সাপ্লাই যখন আমরা প্রোভাইড করি তখন স্টেশনারি ইন স্পেস আর পালসেটিং ইন নেচারের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা কতদিনের জন্য এরকম করে তোমাদের ধরে রাখতে হবে? জাস্ট নেক্সট উইকের জন্য। নেক্সট উইকের যে ফার্স্ট ক্লাসটা থাকবে সেখানটায় আমরা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের নেচার নিয়ে ডিসকাস করব, যেখানে আমরা এটা প্রুফ করব যে থ্রি ফেজ সাপ্লাইয়ের জন্য কেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর এই যে সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ের জন্য এই যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হলো স্টেশনারি ইন স্পেস আর পালসেটিং ইন নেচার, এই কথাটার অ্যাকচুয়ালি মানেটা কি আর এই জিনিসটা কী করেই বা তৈরি হয় সেটা আমরা নেক্সট উইকের ফার্স্ট যে লেকচারটা থাকবে যেখানে আমরা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের নেচার নিয়ে ডিসকাস করব সেখানটাই দেখবে। আমি এই জন্যই সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ ইন্ডাকশান মোটরকে প্যারালালি নিয়ে এলাম, যাতে দুটোর ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কি বলে কম্প্যারিজনের আকারে পড়াতে পারি, তাতে তোমাদেরও সুবিধা হবে। জাস্ট আজকের লেকচার আর এর পরের দিনের লেকচারের জন্য এটুকু কথা মাথায় রাখলেই হবে যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় যেটা সিনক্রোনাস স্পিডে রোটেট করে। সিঙ্গেল ফেজ এসি মোটরের ক্ষেত্রে স্টেশনারি ইন নেচার মানে স্টেশনারি ইন স্পেস আর পালসেটিং ইন নেচার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। মানে একটা ম্যাগনেটিক ফিল্ডেরই দুটো প্রপার্টি, একটা হচ্ছে স্টেশনারি ইন নেচার আর হচ্ছে পালসেটিং, স্টেশনারি ইন স্পেস অ্যান্ড পালসেটিং ইন নেচার, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আচ্ছা, এবার এখানে আর একটা জিনিস দেখো, যে আমাদের যখন থ্রি ফেজ ইন্ডাকশান মোটর যখন আমরা পড়েছিলাম, এটা আঁকার দরকার নেই কারণ আমি এখানে মুছে দেবো, রাফ হিসেবে দেখো। তখন বলেছিলাম ওর যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা হয় তখন কীরকম হয় দেখিয়েছিলাম, এই রকম হয় আমরা দেখেছিলাম, তাই না, শুধুমাত্র মোটর রিজিয়নের জন্য। কারণ একটা থ্রি ফেজ ইন্ডাকশান মেশিনে তিনটে রিজিয়ন থাকে, সেখানে বলেছিলাম ব্রেকিং রিজিয়ন, জেনারেটর রিজিয়ন আর হচ্ছে কি আমার মোটর রিজিয়ন। এটা হচ্ছে শুধুমাত্র মোটর রিজিয়নের জন্য, কার্ভটা ছিল এরকম। আর এইটুকু পোর্শন কী ছিল আমার? স্টার্টিং টর্ক, কারণ এই অ্যাক্সিস বরাবর ছিল হচ্ছে গিয়ে আমার টর্ক আর এই অ্যাক্সিস বরাবর ছিল হচ্ছে গিয়ে আমার স্পিড। তাহলে এইটুকু পোর্শন ছিল স্টার্টিং টর্ক, যেটার জন্য মোটরটা ঘুরতে পারছিল। আর এখানটায় আমরা দেখছি কি নট সেলফ স্টার্টিং মোটর, নিজে নিজে স্টার্ট হতে পারে না, তার মানে অবভিয়াসলি কোনো স্টার্টিং টর্ক নাই। তাহলে যখন আমরা সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স আঁকবো
তখন দেখবে যে ওর যে গ্রাফটা সেটা 0 0 দিয়ে পাস করছে, তখন দেখবে তার গ্রাফটা 0 0 দিয়ে পাস করবে। বলে রাখি এই গ্রাফটা এইদিকেও এক্সটেন্ড হবে, বাট এটা কেন হচ্ছে সেটা আমরা তখন গিয়ে ডিসকাস করব। বাট সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে গ্রাফটা 0 0 দিয়ে পাস করবে, বা 0 0 দিয়ে পাস করছে মানে ও স্টার্টিং টর্ক 0, যার জন্য মোটর নিজে নিজে স্টার্ট হতে পারে না। আচ্ছা, এবার আমি এর পরের দিন তো এই কি বলে পরের দিন হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের নেচার নিয়ে ডিসকাস করবো। আর এর পরের দিন অ্যাকচুয়ালি ডিটেলসে ডিসকাশনটা হবে যে এটা কেন সেলফ স্টার্টিং নয়। বাট তোমাদেরকে তার আগে, সেটা বোঝার আগে কী কী জিনিস বাড়ি থেকে দেখে আসতে হবে সেটা আমি একটু জানিয়ে দিই, তাহলে তোমরাও এক্স্যাক্ট রিজনগুলো জানতে পারবে। দেখো, আমি এখানটা একটা স্লাইড রাখছি, এই স্লাইডের কিছু কিছু জিনিস আমি বলে দেব, সেটা আগে বাড়ি থেকে দেখে আসবে, তারপরে গিয়ে আমি এক্সপ্লেন করব যে সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে স্টার্টিং টর্ক 0 কেন, বা সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে কি বলে স্টার্টিং টর্ক 0 কেন, বা সেলফ স্টার্টিং নয় কেন। আর যে এই যে ডট ক্রস এই জায়গাগুলো আমাকে একটু তোমাদেরকে অ্যাকচুয়ালি একটু দেখে আসতে হবে। দেখো, আমি বললাম না যে এই যে এখানটায় নট সেলফ স্টার্টিং মোটর, এটাকে দুইভাবে এক্সপ্লেন করা যায়, একটা কোয়ালিটেটিভ এক্সামিনেশন আর একটা হচ্ছে রিভলভিং ফিল্ড থিওরি। তো কোয়ালিটেটিভ এক্সামিনেশনের যে প্রসেসটা সেটা হচ্ছে কি এটা। এবার এটা বোঝার আগে তোমাদেরকে যেটুকু জিনিস বাড়ি থেকে আগে দেখে আসতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্রসের কনসেপ্ট, মানে কারেন্ট কোন দিকে গেলে ক্রস দিই আর কারেন্ট কোন দিকে গেলে ডট দিই। প্রথম কথা এই জিনিসটা বাড়ি থেকে দেখে আসবে। আর কি দেখে আসতে হবে, দেখো এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশান দেওয়া আছে, এখানেও ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশান দেওয়া আছে। এবার ম্যাগনেটিক ফ্লাক্সের যে ডিরেকশান সেটা আমরা কোত্থেকে পাই, রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে পাই, যেটা ট্রান্সফরমারের চ্যাপ্টারে আমরা ফ্লাক্সের ডিরেকশান রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে কীভাবে বার করে দেখেছিলাম। তাহলে তোমাদের কাজ হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে কীভাবে ফ্লাক্সের ডিরেকশন ক্যালকুলেট করা হয় সেটাও দেখে আসতে, যেটা আমাদের এখানটায় কাজে লাগবে। ইনকেস রাইট হ্যান্ড থাম্ব রুল যদি ভুলে গিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে গুগল সার্চ করে নিতে পারো, কিংবা ইউটিউবে দেখে নিতে পারো। ইভেন আমার ইউটিউব চ্যানেলে ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর একটা ভিডিও আছে, সেটা মোটামুটি প্রথম 10 থেকে 15 মিনিট দেখলে তার মধ্যেও সেই জিনিসটা এক্সপ্লেন করা আছে। তাহলে কি কি দেখে আসলে সেলফ স্টার্টিং মোটর নয় জায়গাটা বুঝতে পারবে। এক হচ্ছে গিয়ে কারেন্টের ডিরেকশান, কখন ক্রস দিই আমরা, কখন ডট দিই আমরা, আর ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশান। এবারে আমি একটা জিনিস একটু সংক্ষেপে বলে দিই, যেখান থেকে কিছুটা অ্যাটলিস্ট আইডিয়া থাকবে তোমাদের যে কেন সেলফ স্টার্টিং মোটর নয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো, আমাদের যে সিঙ্গেল ফেজ এসি মোটর আছে সেখানেও তো দুই ধরনের ওয়াইন্ডিং থাকবে, একটা হচ্ছে গিয়ে স্টেটার ওয়াইন্ডিং আর একটা হচ্ছে রোটর ওয়াইন্ডিং। তো এটা ধরো হচ্ছে গিয়ে স্টেটার ওয়াইন্ডিং, আর রোটরের যে ওয়াইন্ডিংটা সেটা দেখো এরকম করে এই যে ক্রস 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 বা এদিকে ডট 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 দিয়ে দেখানো আছে, কারণ ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো হবে তখন তো সেটাকে আইদার ক্রস দিয়ে কিংবা ডট দিয়ে বোঝাতে হবে। তো যেগুলোকে ক্রস আর ডট দিয়ে দেখানো হয়েছে আর কি, সেগুলো অ্যাকচুয়ালি স্লটের মধ্যে কন্ডাক্টারগুলো আছে। তো এখানে এবার দেখা যাক যে ফার্স্টে এই জিনিসটা নাই ফার্স্টে ধরে নাও। আচ্ছা, তোমার কাছে যে সিঙ্গেল ফেজ এসি মোটরটা আছে সেই এসি মোটরে তুমি এসি সাপ্লাই দিলে পার্টিকুলার কোনো একটা মুহূর্তে কারেন্টের যা ডিরেকশান তার ওপর বেস করে রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করে দেখলে স্টেটারের ওয়াইন্ডিংয়ের ফ্লাক্সের ডিরেকশান হচ্ছে এদিকে। আচ্ছা, এবার এই যে ফ্লাক্স আছে এই ফ্লাক্সটা কাকে কাকে লিঙ্ক করবে বলো তো, চলো একটু দেখা যাক। এবার এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা এরকমভাবে আমার এস্টাবলিশড হবে, তাই না? ম্যাগনেটিক ফ্লাক্সটা এরকমভাবে এস্টাবলিশড হবে, এখানে ডিরেকশান এরকম আছে, এরকম করে আমি দিয়ে নিলাম। তো ম্যাগনেটিক ফ্লাক্স এই যে এস্টাবলিশড হলো, এবার এখানটা একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যে সাপ্লাইটা দিয়েছি সেটা কী ধরনের সাপ্লাই, এখানটায় এসি সাপ্লাই দিয়েছি, তার জন্য যে কারেন্টটা ফ্লো হবে সেটা কীরকম নেচার, অল্টারনেটিং ইন নেচার। তাহলে এখানে যে ফ্লাক্সটা তৈরি হয়েছে সেই ফ্লাক্সটা কীরকম ইন নেচার, অল্টারনেটিং ইন নেচার। তাহলে এই যে ফ্লাক্সটা আছে সেটা তো এই যে কয়েলগুলো আছে সেই কয়েলগুলোকে লিঙ্ক করছে, তাহলে
ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফুলফিল হয়ে গেল, ফ্লাক্স লিঙ্ক করছে। 2 হচ্ছে ফ্লাক্সের কি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ফ্লাক্সের তো চেঞ্জ হচ্ছে কারণ সাপ্লাই দিয়েছে এসি সাপ্লাই, তাহলে কারেন্ট অল্টারনেটিং ইন নেচার, ফ্লাক্সও হচ্ছে গিয়ে অল্টারনেটিং ইন নেচার, তাহলে ফ্লাক্স লিঙ্কও করছে, ফ্লাক্সের চেঞ্জও হচ্ছে, তার মানে কি রোটরের যে কন্ডাক্টরগুলো আছে সেখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে, তাহলে রোটর কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড হয়ে গেল। রোটর সার্কিট যেহেতু ক্লোজ সার্কিট, তাহলে রোটরের কন্ডাক্টরে কারেন্ট ফ্লো হবে। এই কারেন্টের ডিরেকশানগুলোকেই এখানে ক্রস আর ডট দিয়ে দেখানো হয়েছে। কারেন্টের ডিরেকশান আমরা কি করে পাই, লেঞ্জের ল থেকে পাই। তাহলে তোমাদের বাড়িতে আর একটা কাজ থাকলো, লেঞ্জের লটাও দেখে আসা, যেখান থেকে আমরা কারেন্টের ডিরেকশান বের করব, যেভাবে আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কি বলে কারেন্টের ডিরেকশান বের করেছিলাম। তো মোট কথা এখানে ইএমএফ তৈরি হয়ে গেল রোটরে, তার জন্য কারেন্টও ফ্লো হচ্ছে। এবার এই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন সেটাও দেখো এখানে দেখানো হয়েছে, যেটা তোমরা রাইট হ্যান্ড থাম্ব রুল যখন পড়ে আসবে ফ্লাক্সের ডিরেকশনটা আবার বুঝতে পারবে। এবার দেখো তাহলে এই টোটাল সিস্টেমে কতগুলো ফ্লাক্স তৈরি হলো, একটা হচ্ছে গিয়ে ফাই এস আর একটা হচ্ছে ফাই আর। এবার তুমি বলবে যে স্যার দুটো ম্যাগনেটিক ফিল্ড তো আমার তৈরি হয়ে গেছে, আপনি বলেছিলেন যখনই দুটো ম্যাগনেটিক ফিল্ড থাকবে আর দুটো ম্যাগনেটিক ফিল্ডের ভেতর ইন্টারাকশান হবে তখনই তো আমার টর্ক প্রডিউস হবে আর মোটরটা ঘুরতে শুরু করবে। তো এখানে তো সেম জিনিসটাই হয়েছে, একটা মেন ওয়াইন্ডিংয়ের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, রোটরে কারেন্ট ফ্লো হচ্ছে তার জন্য আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান তো এখানেও হবে, টর্ক তৈরি হওয়ার কথা, এক্স্যাক্টলি হওয়ার কথা ছিল। বাট এই জিনিসটার দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশানের জন্য যে টর্ক প্রডিউস হবে, এই যে জিনিসটা এটার একটা লিমিটেশন বা এক্সেপশান আছে। লিমিটেশন বা এক্সেপশান কি, দেখো এখানে একটা জিনিস যে মেন ওয়াইন্ডিং মানে স্টেটার ওয়াইন্ডিংয়ের যে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল সেটা এই বরাবর ছিল, আর রোটরে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে ছিল, এই দিকে, ঠিক তার অপোজিট দিকে ছিল। এটাকে ফাই আর দিয়ে দেখানো হয়েছে। এই যে ফাই এস আর ফাই আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত এখানটায় 180 ডিগ্রি। বেসিক্যালি দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশানে যখন টর্ক প্রডিউস হয় বা ফোর্স তৈরি হয়, টর্ক দিয়ে লিখলাম, এই টর্কের ভ্যালু কার কার উপর ডিপেন্ড করে বলো তো, এই যে যে দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান হয়েছে, ঠিক আছে, মানে বলতে পারো ফাই এস ফাই আর, আর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল তার সাইনের ওপর ডিপেন্ড করে, তার সাইন থিটা, মানে ফাই এস ফাই আর সাইন থিটা বলতে পারো। আর এখানটায় থিটার ভ্যালু কত, 180 ডিগ্রি, আর সাইন 180 ডিগ্রির ভ্যালু কত, 0, যার জন্য টর্ক 0 হয়ে যাচ্ছে। চলো আমি তাহলে টোটাল জিনিসটাকে একবার সাম আপ করে বুঝিয়ে দিই, বাট পুরো জিনিসটা বুঝতে পারবে যখন ওই ক্রস ডটের কনসেপ্ট, তারপরে রাইট হ্যান্ড থাম্ব রুলের কনসেপ্ট আর ওদিকে লেঞ্জের লটা পড়ে আসবে। তাহলে কোয়ালিটেটিভ এক্সামিনেশনের মাধ্যমে আমরা যে জিনিসটা এখানটায় বলতে পারি যে সিঙ্গেল ফেজ এসি মোটরের ক্ষেত্রে স্টেটারের যে ওয়াইন্ডিং সেখানে আমরা এসি সাপ্লাই দিলাম, এসি সাপ্লাই দেওয়ার জন্য যে কারেন্টটা ফ্লো হবে সেটা অল্টারনেটিং ইন নেচার, তার জন্য যে ফ্লাক্স প্রডিউস হচ্ছে সেটাও অল্টারনেটিং ইন নেচার। কোনো একটা পার্টিকুলার মুহূর্তে কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে দেখানো হয়েছে। এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আছে, এই ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু স্টেটার থেকে বেরিয়ে রোটরকেও এয়ার গ্যাপের মধ্যে দিয়ে রোটরকেও লিঙ্ক করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রোটরের কন্ডাক্টর বা রোটর বারে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক করলো, আবার যেহেতু ফ্লাক্সটা অল্টারনেটিং ইন নেচার তাহলে কন্ডাক্টরের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জও হচ্ছে, দুটো যেহেতু ফুলফিল হয়ে গেল, রোটরে কি হবে, ইএমএফ তৈরি হবে। রোটরে যদি ইএমএফ তৈরি হয়, রোটরের যে সার্কিট সেটা ক্লোজ সার্কিট, তাহলে রোটরের মধ্যে দিয়ে কারেন্টও ফ্লো হওয়া শুরু করবে। কোনো একটা মানে যে মুহূর্তে আমরা কারেন্টের ডিরেকশান এদিকে নিয়েছি ঠিক সেই মুহূর্তে রোটরের কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশানকে ক্রস আর ডট দিয়ে দেখানো হয়েছে, যেটা আমরা পাই অ্যাকচুয়ালি লেঞ্জের ল থেকে। এবার রোটর কন্ডাক্টরে যখন কারেন্ট ফ্লো হতে শুরু হলো তাহলে রোটরে ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস হবে। রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন পেয়ে গেলাম হচ্ছে এদিকে। তাহলে টোটাল কতগুলো ম্যাগনেটিক ফিল্ড হলো, দুটো, একটা হচ্ছে ফাই এস আর একটা হচ্ছে ফাই আর। এবার দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনে তো টর্ক প্রডিউস হওয়ার কথা ছিল, কিন্তু হলো না কেন, কারণ আমরা দেখছি ফাই এস আর ফাই আর এরা একে অপরের উল্টো দিকে, মানে বেসিক্যালি এরা একই লাইন বরাবর আছে, আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা জানি যে প্রডিউস টর্ক বা ডেভেলপ টর্ক সবসময় দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেল তার সাইনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। তাহলে টর্ক ভ্যারিজাস এখানটায় কত হয়ে যাচ্ছে, সাইন 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, যার জন্য কোনো টর্কই প্রডিউস হচ্ছে না এক্ষেত্রে। তো সেজন্য কোনো স্টার্টিং টর্ক নাই, যার জন্য মোটর নিজে নিজে ঘুরতে পারে না।
তো তার জন্য যেহেতু মোটরের স্টার্টিং টর্ক অ্যাবসেন্ট বা স্টার্টিং টর্ক জিরো, তো তার জন্য আমরা বিভিন্ন ধরনের স্টার্টিং মেথড অ্যাপ্লাই করব যাতে মোটরটা স্টার্ট হতে পারে। এবার একটা বেসিক ডিফারেন্স বোঝো যে 3 ফেজ ইন্ডাকশান মোটর যখন আমরা পড়েছিলাম সেখানটায় স্টার্টার বা বিভিন্ন ধরনের স্টার্টিং মেথড ইউজ করার মেন কারণ ছিল কি, হাই স্টার্টিং কারেন্টকে লিমিট করছিলাম আমরা, টু লিমিট হাই স্টার্টিং কারেন্ট, লিমিট হাই স্টার্টিং কারেন্ট। ইভেন গত সেমিস্টারে যখন ডিসি মোটর পড়েছিলাম, ডিসি মোটরের ক্ষেত্রেও আমরা স্টার্টার ইউজ করেছিলাম সেম কারণে যে, আচ্ছা টু লিমিট লিখে দিই, টু লিমিট হাই স্টার্টিং কারেন্ট। ডিসি মোটরের ক্ষেত্রেও আমরা স্টার্টার ইউজ করেছিলাম স্টার্টিং কারেন্টকে লিমিট করার জন্য, কারণ স্টার্টিংয়ে কারেন্টটা খুব হাই হয়, ঠিক আছে। বাট আমরা যখন সিঙ্গেল ফেজ এসি মোটর পড়ছি, সিঙ্গেল ফেজ এসি মোটর পড়ছি, এক্ষেত্রে আমরা স্টার্টার কেন ইউজ করছি, কারণ এর স্টার্টিং টর্ক জিরো, কারণ এর স্টার্টিং টর্ক জিরো। তাহলে এখানে মোটর স্টার্টই হতে পারছে না, যার জন্য আমি স্টার্টিং মেথড বা স্টার্টারগুলো ইউজ করছি। আর এই দুটো মোটরের ক্ষেত্রে আমরা স্টার্টিং মেথডগুলো বা স্টার্টার অ্যাপ্লাই করছি এই কারণে যাতে স্টার্টিং কারেন্টটা কম হয়। এই দুটো জিনিস যেন মাথায় মনে থাকে। ইভেন আমরা এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে তারপর সিঙ্ক্রোনাস মেশিনের সিঙ্ক্রোনাস মোটর পড়ব, সিঙ্ক্রোনাস মোটর পড়ব। এই সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রেও আমরা যে স্টার্টিং মেথড বা স্টার্টার ইউজ করি তার কারণ হচ্ছে গিয়ে এক্ষেত্রেও স্টার্টিং টর্ক জিরো, তার মানে সিঙ্গেল ফেজ এসি মোটর আর সিঙ্ক্রোনাস মোটর এই দুটো মোটরের ক্ষেত্রে স্টার্টিং টর্ক জিরো হয়। এরা নন সেলফ স্টার্টিং মোটর, তো তার জন্য আমরা বিভিন্ন ধরনের স্টার্টিং মেথড অ্যাপ্লাই করি। কারণ মানে স্টার্টার যদি আমি এখানে ইউজ না করি তাহলে এই দুটো মোটর স্টার্টই হতে পারবে না, যার জন্য স্টার্টার ইউজ করি। বাট আমাদের বাকি যে দুটো মোটর পড়েছে এতদিন ধরে, 3 ফেজ ইন্ডাকশান মোটর আর ডিসি মোটর, এরা নিজে নিজে স্টার্ট হতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে কি বলে, এদের মানে নিজে নিজে স্টার্ট হতে পারে, বাট স্টার্টিং কারেন্টকে কমানোর জন্য আমরা স্টার্টার ইউজ করি। তো এবার আমরা বিভিন্ন ধরনের যে স্টার্টিং মেথডগুলো আছে সিঙ্গেল ফেজ এসি মোটরের ক্ষেত্রে সেগুলো একে একে দেখব। আমাদের যে প্রথম মেথডটা সেটা হচ্ছে স্প্লিট ফেজ স্টার্টিং। এটা হচ্ছে স্প্লিট ফেজ স্টার্টিং। স্প্লিট ফেজ স্টার্টিং নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, ফার্স্টে স্প্লিট ফেজ কেন বলা হচ্ছে সেটা একটু বোঝা যাক, যদিও সার্কিট ডায়াগ্রাম যখন আঁকবো তখন আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, আমাদের মেন যে প্রবলেমটা ছিল না সেটা হচ্ছে কি এই জায়গায়, মেন যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এই জায়গায়, ফাই এস আর ফাই আর এদের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো সামহাও যদি এই 180 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমি চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমার স্টার্টিং টর্ক প্রডিউস হয়ে যাবে। রিপিট করছি আর একবার, মেন যে প্রবলেম স্টার্টিং টর্ক জিরো হওয়ার সেটা হচ্ছে গিয়ে স্টেটারের ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের ম্যাগনেটিক ফিল্ডের ভেতর যে অ্যাঙ্গেলটা সেটা 180 ডিগ্রি হয়ে গেছে। তো সামহাও সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো সেটার জন্য যে প্রসিডিওর সেটাই হচ্ছে গিয়ে স্প্লিট ফেজ। স্প্লিট ফেজ মানে সেটা আমরা একে একে দেখব। বাট এই স্প্লিট ফেজ স্টার্টিং এটা বোঝার আগে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেটা আগেকার মানে ইটেকের কনসেপ্ট, তো সেই জায়গাটা আমি একটু দেখিয়ে নিই। আমরা পড়ে এসেছিলাম একটা জিনিস, আর ইকুয়ালস টু রো এল বাই এ। বেসিক্যালি আর ইকুয়ালস টু রো এল বাই এই ফর্মুলাটা আমরা প্রুফ করেছিলাম সেখান থেকে, আর ভ্যারিজ সেল। যে কন্ডাক্টরের লেন্থ যত বেশি হবে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে, এটা একটা। আর কি বলা যেতে পারে এখান থেকে, আর ভ্যারিজ 1/a, তাই না? যার ক্রস সেকশন এরিয়া যত বেশি তার রেজিস্ট্যান্স তত কম। ক্রস সেকশন এরিয়া যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কম। আচ্ছা, ক্রস সেকশন এরিয়া বেশি মানে থিক ওয়্যার, মোটা তার।
মোটা তারের রেজিস্ট্যান্স কম। আর যদি ক্রস সেকশন এরিয়া কমিয়ে দিই তাহলে কী হবে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল লিখলাম। ক্রস সেকশন এরিয়া বেশি মানে রেজিস্ট্যান্স কম, থিক ওয়্যার মানে রেজিস্ট্যান্স কম। আর ক্রস সেকশন এরিয়া যদি আমি কমিয়ে দিই, কমানো মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমানো মানে সরু তার, থিন ওয়্যার, তার ক্ষেত্রে কী হবে? রেজিস্ট্যান্স বেশি হবে। মানে আমি যদি বেশি রেজিস্ট্যান্সের তার বানাতে চাই, বেশি রেজিস্ট্যান্সের তার যদি বানাতে চাই তাহলে কি ইউজ করব? থিন ওয়্যার। যদি কম রেজিস্ট্যান্সের তার বানাতে চাই তাহলে ইউজ করব আমি থিক ওয়্যার। এটা গেল একটা কনসেপ্ট। দ্বিতীয় যে কনসেপ্টটা আমার এখানটায় কাজে লাগবে সেটা হচ্ছে গিয়ে ইন্ডাকটেন্সের কনসেপ্ট। মানে ধরো তোমার কাছে এরকম একটা ওয়্যার আছে, একটা তার আছে, এটা দিয়ে তুমি একটা ইন্ডাক্টর বানাতে চাও। কি করবে? তারটাকে সিম্পলি তুমি পেঁচিয়ে দেবে এরকম করে। ইন্ডাক্টর বানানোর সবথেকে সহজ উপায় হচ্ছে কি এটা, ওই কন্ডাক্টরটাকে এভাবে পেঁচিয়ে দাও, ওই ইন্ডাক্টরে পরিণত হয়ে যাবে। পিওর ইন্ডাক্টর হবে না, কিছুটা ইন্ডাকটেন্সও থাকবে, কিছুটা কন্ডাক্টরের নিজস্ব রেজিস্ট্যান্সও থাকবে, বাট মোট কথা এটা ইন্ডাক্টর হিসেবে আচরণ করবে। তাহলে এই যে কয়েল হিসাবে পেঁচিয়ে দিলাম তার জন্য এটা ইন্ডাক্টর হিসাবে আচরণ করবে। তো ইন্ডাক্টর হিসাবে যদি আচরণ করে তাহলে এর একটা ইন্ডাকটেন্স থাকবে। তাহলে এর ইন্ডাকটেন্সকে আমরা এল দিয়ে ডিনোট করলাম। ইন্ডাকটেন্সটা কার উপর ডিপেন্ড করে? ইন্ডাকটেন্সটা নাম্বার অফ টার্নসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। নাম্বার অফ টার্নস যত আমি বাড়াবো তার ইন্ডাকটেন্স তত বাড়বে। দেখো এখানে নাম্বার অফ টার্নস 0, ইন্ডাকটেন্স হচ্ছে গিয়ে 0। তো নাম্বার অফ টার্নস আমি যত বাড়াবো ইন্ডাকটেন্স তত বাড়বে, নাম্বার অফ টার্নস যত কমাবো ইন্ডাকটেন্স তত কমবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইন্ডাকটেন্স যদি আমি বাড়াতে চাই আমাকে নাম্বার অফ টার্নস বাড়াতে হবে, ইন্ডাকটেন্স যদি কমাতে চাই তাহলে নাম্বার অফ টার্নস কমাতে হবে। তার মানে আমি যদি এমন কোনো কয়েল ইউজ করতে চাই যার ইন্ডাকটেন্স বেশি রাখতে চাই, যার ইন্ডাকটেন্স আমি বেশি রাখতে চাই, তাহলে কি করতে হবে? বেশি পাক সংখ্যার কয়েল আমাকে ইউজ করতে হবে। আর যদি আমি কম ইন্ডাকটেন্সের কয়েল বানাতে চাই তাহলে কম পাক সংখ্যার কয়েল আমাকে ইউজ করতে হবে। এই কনসেপ্টটা এখানটায় আমার জরুরি। তো আমরা যেটা পড়ছি এখানটায় সেটা হচ্ছে কি স্প্লিট ফেজ স্টার্টিং। এই কনসেপ্টটাই আমরা এখানটায় কাজে লাগাবো। তো ফার্স্টে আমরা যে ডায়াগ্রামটা স্প্লিট ফেজ মোটরের আর কি সেটা আমরা ড্র করে নেব। আচ্ছা, 1 মিনিট এবার একটু দাঁড়াবে, এঁকে নিই, তারপর যখন আঁকতে বলবো তখন আঁকবে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমার সাথে সাথে আঁকতে পারো, নো প্রবলেম।
তো ভিডিওটা পজ করে এটা ফার্স্টে ড্র করে নেবে, তারপরে আমি জিনিসটাকে এক্সপ্লেন করছি। তো আই গেস তোমাদের ড্র করা হয়ে গেছে। তো এবার জিনিসটা আমি এক্সপ্লেন করবো এখানটায়। হ্যাঁ, তো আমাদের মেন সমস্যাটা কি ছিল, ফাই এস আর ফাই আর এর মধ্যে অ্যাঙ্গেলটা ছিল 180 ডিগ্রি। তো তার জন্য আমরা যেটা করছি সেটা একটা লিস্ট বানানো যাক ফার্স্টে। যেটা আমাদের এতদিন অবধি ছিল সেটা ছিল, একটা ছিল আমার স্টেটার ওয়াইন্ডিং, আর একটা ছিল হচ্ছে রোটর ওয়াইন্ডিং। রোটরে ওয়াইন্ডিংও থাকতে পারে, স্কুইরেল কেজ মোটর হলে সেখানটায় রোটর বার থাকবে, যাই হোক এই দুটো ওয়াইন্ডিং আমার থাকতো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনে। এবার পার্টিকুলারলি এই মোটরের ক্ষেত্রে স্টার্টিং ওয়াইন্ডিংকে আবার, মানে একটা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের পরিবর্তে দুটো স্টার্টিং ওয়াইন্ডিং আমরা ইউজ করি, স্টেটার ওয়াইন্ডিং। কি বলছি, যে কোনো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনে দুই ধরনের ওয়াইন্ডিং থাকে, একটা হচ্ছে স্টেটার ওয়াইন্ডিং আর একটা রোটর ওয়াইন্ডিং। কিন্তু এই মোটরের ক্ষেত্রে স্টেটার ওয়াইন্ডিং আবার দুই ধরনের হয়, স্টেটার ওয়াইন্ডিং আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে মেন ওয়াইন্ডিং, একটা হচ্ছে মেন ওয়াইন্ডিং। মানেটা বুঝতে পারলে তো, যে কোনো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনে দুটো ওয়াইন্ডিং ইউজ করা হয়, স্টেটার ওয়াইন্ডিং আর রোটর ওয়াইন্ডিং। এখানে স্টেটার ওয়াইন্ডিং ইউজ হয়, রোটর ওয়াইন্ডিং ইউজ হয়। আর স্টেটার ওয়াইন্ডিং এখানে আবার দুই ধরনের স্টেটার ওয়াইন্ডিং ইউজ হয়, একটা হচ্ছে মেন ওয়াইন্ডিং আর একটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং। এই অক্সিলারি ওয়াইন্ডিংটা শুধুমাত্র স্টার্টিংয়ের পারপাসই ইউজ হয়। স্টার্টিং হয়ে যাওয়ার পরে এই ওয়াইন্ডিংটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়, যার জন্য একে স্টার্টিং ওয়াইন্ডিংও বলা হয়। আমি শুধু স্টার্টিং লিখে রাখলাম। আর মেন ওয়াইন্ডিংটা সবসময়তেই থাকে, নাহলে তো ম্যাগনেটিক ফ্লাক্সই তৈরি হবে না। তো এটা সবসময়তেই থাকবে, যার জন্য একে রানিং ওয়াইন্ডিংও বলা হয়। মেন ওয়াইন্ডিংকে আমরা এখানটায় এম দিয়ে, আর অক্সিলারি ওয়াইন্ডিংকে আমরা এ দিয়ে ডিনোট করেছি। দেখো, এম দিয়ে আর এ দিয়ে ডিনোট করেছি। এবার একটা জিনিস খেয়াল করো, এক মিনিট। যখন আমরা সিঙ্গেল ফেজ এসি মোটরে কেন স্টার্টিং টর্ক তৈরি হয় না ডিসকাস করেছিলাম। দেখো, এখানে দুই ধরনের ওয়াইন্ডিং ইউজ করেছি আমরা। একটা ছিল মেন ওয়াইন্ডিং, মানে যেটা নর্মাল স্টেটারের ওয়াইন্ডিং, আর একটা রোটরের ওয়াইন্ডিং, যেটা তো ডট আর ক্রস দিয়ে দেখানো আছে। জাস্ট দুই ধরনের ওয়াইন্ডিং ছিল। এবার যাতে ফ্লাক্স প্রডিউস, যাতে টর্ক প্রডিউস হয়, এই মেন ওয়াইন্ডিংয়ের সঙ্গে আমরা আর একটা ওয়াইন্ডিংকে দেখো কানেক্ট করেছি, বা বলতে পারো মেন ওয়াইন্ডিংকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, মানে দুটো ভাগে স্প্লিট করে দিয়েছি। ভাগ করে দেওয়া মানে স্প্লিট করা। তো সেটাই দেখো এখানটায় দেখানো হয়েছে। মেন ওয়াইন্ডিং যেটা ছিল, দেখো এখানে এটা হচ্ছে গিয়ে আমার সাপ্লাই হচ্ছে এসি সাপ্লাই, কোনো একটা পার্টিকুলার মুহূর্তে তার পোলারিটি প্লাস আর মাইনাস দিয়ে দেখানো হয়েছে। তো সাপ্লাইয়ের সঙ্গে আমার যে ওয়াইন্ডিং সেটা এরকমভাবে ডিরেক্টলি কানেক্ট করার কথা। দেখো, রেড কালার দিয়ে মেন ওয়াইন্ডিংকে দেখানো হয়েছে, যেটা সাপ্লাইয়ের সাথে ডিরেক্টলি কিন্তু কানেক্টেড আছে। মেন ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে তার যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা প্রডিউস হচ্ছে সেটাকে ফাই এম দিয়ে দেখানো হয়েছে। কিন্তু আমরা এখানটায় করেছি কি, মেন ওয়াইন্ডিংয়ের সঙ্গে আর একটা ওয়াইন্ডিংকে দেখো কানেক্ট করা আছে মেন ওয়াইন্ডিংয়ের সঙ্গে প্যারালালে, সেটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং। প্যারালালে কেন? দেখো, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের একটা টার্মিনাল মেন ওয়াইন্ডিংয়ের একটা টার্মিনালের সাথে, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের আর একটা টার্মিনাল মেন ওয়াইন্ডিংয়ের আর একটা টার্মিনালের সাথে কানেক্টেড আছে। আর এটাই তো হচ্ছে প্যারালাল কানেকশনের প্রপার্টি। এটা দুটো টার্মিনাল আর একটার দুটো টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে। তো তার জন্য হচ্ছে কি, দেখো সাপ্লাই থেকে যে কারেন্টটা এলো, আই কারেন্ট দেখো এই নোডে যখন আসছে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে আই এ হিসেবে যাচ্ছে, আর মেন ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে আই এম হিসেবে যাচ্ছে। এতে কি সুবিধা হবে না সুবিধা হবে সেটা আমরা দেখব। আর এই সুইচটা হচ্ছে গিয়ে সেন্ট্রিফিউগাল সুইচ, এর কাজ কি আমরা একটু পরেই দেখতে পাবো। এটা তো গেল হচ্ছে গিয়ে আমার নর্মাল ডায়াগ্রাম। আমরা যদি সার্কিট ডায়াগ্রাম দেখতে চাই তাহলে কি হবে সেটা এবার দেখা যাক, তাতে জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে। দেখো, ফার্স্টে এখানটায় কি ছিল,
আমি একটা কাজ করি, এটার একটা স্ক্রিনশট নিই, পাশাপাশি রেখে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে আরও। ওয়েট এ মিনিট। এই ছিল আমার হচ্ছে গিয়ে ডায়াগ্রামটা। এবার দেখো এখান থেকে আমি সার্কিটটা কি করে ড্র করি। সাপ্লাই কি ছিল, V1, সাপ্লাইয়ের দুটো টার্মিনাল ফার্স্টে ড্র করা যাক। চলো, এটা হচ্ছে আমার সাপ্লাইয়ের টার্মিনাল ড্র করলাম, মানে বেসিক্যালি এটা হচ্ছে কি আমার V1, তাই না? এটা হচ্ছে আমার V1 সাপ্লাই। এই সাপ্লাইয়ের সাথে দেখো, এখানটায় ভালো করে দেখো, এই সাপ্লাইয়ের সাথে এটা এইভাবে এই ওয়াইন্ডিংটা কানেক্টেড আছে না, এইভাবে কানেক্টেড আছে না। এটা কোন ওয়াইন্ডিংটা, মেন ওয়াইন্ডিংটা। তাহলে মেন ওয়াইন্ডিংটাকে চলো কানেক্ট করে দিই, এটাকে একটু বড় করে নিই, মেন ওয়াইন্ডিংটাকে তাহলে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে কয়েল দেখানো আছে, কয়েলের তো ইন্ডাকটেন্সও থাকে, আবার কন্ডাক্টরের নিজস্ব রেজিস্ট্যান্সও থাকে, তাহলে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স দুটো দিয়ে বোঝাতে হবে। তাহলে এটা কোন ওয়াইন্ডিংটা গেল, আমার মেন ওয়াইন্ডিংটা গেল, মেন ওয়াইন্ডিং এম দিয়ে লিখে দিলাম। আচ্ছা, মেন ওয়াইন্ডিংয়ের মধ্যে কারেন্ট কত যাচ্ছে বলো তো, আইএম কারেন্ট যাচ্ছে। চলো আইএম কারেন্টটাও দেখিয়ে দিই, মেন ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে আইএম কারেন্ট যাচ্ছে। এবার একটা জিনিস দেখো, যে মেন ওয়াইন্ডিংয়ের একটা টার্মিনাল থেকে আমার অক্সিলারি ওয়াইন্ডিংয়ের একটা টার্মিনাল কানেক্টেড আছে, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের আর একটা টার্মিনাল মেন ওয়াইন্ডিংয়ের আর একটা টার্মিনালের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, তাহলে আমি এই পয়েন্টটার থেকে স্টার্ট করছি, এই পয়েন্টটার থেকে স্টার্ট করছি, মেন ওয়াইন্ডিংয়ের একটা টার্মিনাল থেকে স্টার্ট করছি, মানে এখান থেকে আমি যাচ্ছি এদিকে, তাই না? তাহলে এখান থেকে আমার অক্সিলারি ওয়াইন্ডিংটা স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পর এখান থেকে আমরা এখানটায় এলাম, এখানে কি আছে, কয়েলটা আছে, কয়েলের রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে, কয়েলের রেজিস্ট্যান্স আঁকলাম, ইন্ডাকটেন্স আঁকলাম, গেলাম। তারপরে আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, আর এদিক থেকে এদিকে কি আছে, একটা সুইচ দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমাকে একটা সুইচ ড্র করতে হবে। সুইচ ড্র করা হয়ে গেল, এই সুইচটার নাম কি, সেন্ট্রিফিউগাল সুইচ। এই যে ওয়াইন্ডিংটা ড্র করলাম, এই ওয়াইন্ডিংটার নাম কি, অক্সিলারি ওয়াইন্ডিং। আর এই ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা কি, আইএ, আইএ দিয়ে দেখানো হয়েছিল। আর সাপ্লাই থেকে কত কারেন্ট আসছিল, আই কারেন্ট আসছিল, সাপ্লাই থেকে এলো আই কারেন্ট। যেটা বললাম, আই কারেন্টটা এই নোটে আসলো, তারপর দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মেন ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে আইএম কারেন্ট যাচ্ছে, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে আইএ কারেন্ট যাচ্ছে। তাহলে আগে 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 তো এটা ছিল না, অক্সিলারি ওয়াইন্ডিংটাই ছিল না, এখন এই অক্সিলারি ওয়াইন্ডিংটা কানেক্ট করেছি আমরা মেন ওয়াইন্ডিংয়ের সঙ্গে। কানেকশানটা দেখেই আশা করি বুঝতে পারছো যে এটা আর এটা কিসে কানেক্টেড আছে, প্যারালালে কানেক্টেড আছে। যখন এই সুইচটা ক্লোজ করব, দুটো ওয়াইন্ডিং প্যারালালে কানেক্টেড হয়ে যাবে। এবারে আমরা এই ওয়াইন্ডিংগুলোর প্রপার্টি নিয়ে একটু ডিসকাস করব, তারপরে অপারেশন নিয়ে আমরা যাব। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমি যেটা করব, এটারও একটা আমাকে স্ক্রিনশট নিতে হবে, সো ওয়েট। আচ্ছা, তো আমাদের দুই ধরনের ওয়াইন্ডিংয়ের কথা বলছি আমরা এখানটা। একটা হচ্ছে মেন ওয়াইন্ডিং, সংক্ষেপে আমি এম লিখে রাখলাম, মেন ওয়াইন্ডিংয়ের আর একটা নাম হচ্ছে কি আমার কী বলে, রানিং ওয়াইন্ডিং। আর একটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং, যার আর একটা নাম হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। ঠিক আছে, মেন ওয়াইন্ডিং, তা ঠিক আছে, মেন ওয়াইন্ডিং কতক্ষণ ধরে থাকবে আমার মোটরে, যতক্ষণ মোটর চলবে ততক্ষণ ধরে মেন ওয়াইন্ডিংটা থাকবে। তার মানে
মেন ওয়াইন্ডিং যতক্ষণ মোটর চলবে ততক্ষণই যদি থাকে, মেন ওয়াইন্ডিং ডিজাইন করার মেন যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে কি এটাই, যাতে এই ওয়াইন্ডিংয়ে কপার লস কম হয়, কপার লস মিনিমাম হয়। কারণ কপার লস বেড়ে গেলে তার এফিসিয়েন্সি কী হবে, মেশিনের এফিসিয়েন্সি কমে যাবে। তাহলে মেন ওয়াইন্ডিং ডিজাইন করার মেন ক্রাইটেরিয়া হবে এটাই, যে তার যেন কপার লস কম হয়। আচ্ছা, কপার লস মানে কি? আই স্কোয়ার আর লস। কারেন্ট তো আমাদের হাতে নেই, ওটা তো লোডের ওপর ডিপেন্ড করবে। যেটা আমার হাতে আছে সেটা মেন ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স। মেন ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স আমি কি করে চেঞ্জ করতে পারি, মানে কপার লস যদি আমি কমাতে চাই তাহলে মেন ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স আমি কীরকম রাখবো? রেজিস্ট্যান্স কম রাখবো, তবে গিয়ে কপার লস কমবে। আর রেজিস্ট্যান্স যদি কমাতে হয় তাহলে আমরা কি করব? বেশি ক্রস সেকশন এরিয়ার তার ইউজ করব, যেটা একটু আগে আমরা দেখিয়েছি যে ক্রস সেকশন এরিয়া যদি বাড়ে, ক্রস সেকশন এরিয়া যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে। আর ক্রস সেকশন এরিয়া বাড়া মানে থিক ওয়্যার। তাহলে বেশি ক্রস সেকশন এরিয়ার ওয়্যার ইউজ করব, তার মানে বেসিক্যালি আমরা থিক ওয়্যার ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, অক্সিলারি ওয়াইন্ডিং, তাই তো? অক্সিলারি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আছে, অক্সিলারি ওয়াইন্ডিং পরে আসছি, মেন ওয়াইন্ডিংটাই কমপ্লিট করে নিই। 2, এবার তুমি একটা জিনিস ভাবো যে আমরা জানি কি ইম্পিডেন্স ইকুয়ালস টু √r² প্লাস x², এটা আমরা জানি। আবার কারেন্ট সমান আমরা কি জানি? I ইকুয়ালস টু v/z, और এটাকে আমি এরকমও লিখতে পারি I ইকুয়ালস টু v/√r² প্লাস x²। তুমি বলছো যে যেহেতু আমরা কপার লসকে কমাতে চাইছি তার জন্য রেজিস্ট্যান্সকে আমরা খুব কম রাখবো, মানে থিক ওয়্যার ইউজ করবো। আর রেজিস্ট্যান্সকে যদি আমরা খুব কম রাখি, তাহলে তো জেডের ভ্যালু খুব কমে যাবে। তাহলে জেডের ভ্যালু যদি খুব কমে যায় তাহলে তো কারেন্ট খুব বেড়ে যাবে। রেজিস্ট্যান্সও দিয়েছি কম, কারেন্টও ফ্লো হচ্ছে বেশি, তাহলে কী হবে? কন্ডাক্টর পুড়ে যাবে তো। তাহলে মোট কথা, রেজিস্ট্যান্স যদি আমি কম রাখিও, ইম্পিডেন্সের ভ্যালু কিন্তু ঠিকঠাক রাখতে হবে। ইম্পিডেন্সের ভ্যালু ঠিকঠাক না রাখলে কারেন্ট বেশি হয়ে কন্ডাক্টর পুড়ে যাবে। রিপিট করছি আমি আর একবার, কপার লসকে আমরা কমাতে চাইছিলাম, কপার লসকে কমানোর জন্য রেজিস্ট্যান্স কম রেখেছি আমরা। তাহলে রেজিস্ট্যান্স যদি কম রাখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি জেডের ভ্যালুও কমে যাবে। জেডের ভ্যালু কমে গেলে আই এর ভ্যালু বেড়ে যাবে, আই এর ভ্যালু বেড়ে গেলে কি হবে? কন্ডাক্টর পুড়ে যেতে পারে। তার মানে রেজিস্ট্যান্স কমালেও আমাকে জেডের ভ্যালু কিন্তু ঠিকঠাক রাখতে হবে। সেটা কি করে সম্ভব? কারণ রেজিস্ট্যান্স কমলে তো তাহলে জেডের ভ্যালু তো আমার কমে যাচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এক্সের ভ্যালুকে বাড়াতে হবে। কপার লস কমানোর জন্য যদি আমি আরকে কমাই তাহলে ইম্পিডেন্সকে ঠিক রাখার জন্য এক্সকে বাড়াতে হবে। আর এক্স মানে আমরা কি জানি? এক্স ইকুয়ালস টু কি জানি আমরা? 2πfl। তাহলে এক্সকে যদি আমরা বাড়াতে যাই তাহলে কি করতে হবে? এলকে বাড়াতে হবে। এল যদি বাড়ে তবে কি এক্স বাড়বে। আর একটু আগে আমরা দেখেছি নাম্বার অফ টার্নস যত বাড়বে এল এর ভ্যালু তত বাড়বে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। তাহলে টোটাল জিনিসটাকে সাম আপ করে বললে যে কপার লসকে কমানোর জন্য আমরা রেজিস্ট্যান্সকে কি করছি? কমাচ্ছি, কিন্তু তাতে ইম্পিডেন্স কমে গেলে কারেন্ট বেড়ে গিয়ে কন্ডাক্টর পুড়ে যাবে। সেটা যাতে না হয়, তার মানে ইম্পিডেন্সের ভ্যালুকে ঠিকঠাক রাখার জন্য ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ভ্যালু বাড়াবো। ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ভ্যালু তখনই বাড়বে যখন ইন্ডাকটেন্সের ভ্যালু বাড়বে। এল এর ভ্যালু বাড়লে তবে না গিয়ে এক্সের ভ্যালু বাড়বে। আর এল এর ভ্যালু আমরা বাড়াতে পারবো কিভাবে? ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস বাড়িয়ে। তাহলে মেন ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস বেশি রাখতে হবে। 2, মেন ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস বেশি হবে। আশা করি বোঝাতে পারলাম। এখান থেকে আরও একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মেন ওয়াইন্ডিংয়ের জন্য আমরা বলতে পারি, চলো এটাকে আমি এখানটায় লিখি। মেন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওর যে সার্কিটটা হয় বা ওর কয়েলটা হয় সেটা হচ্ছে হাইলি ইন্ডাকটিভ। কারণ আমি রেজিস্ট্যান্স কমিয়েছি, তার জন্য তো আমাকে ইন্ডাকটেন্স বাড়াতেই হবে, নাম্বার অফ টার্নস বাড়িয়ে। এবার আসা যাক স্টার্টিং ওয়াইন্ডিং। দেখো, স্টার্টিং ওয়াইন্ডিং মেশিনটাকে শুধুমাত্র স্টার্ট করার কাজে ইউজ হচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে একটা সুইচ থাকে, যেটার ফাংশন আমরা একটু পরে গিয়ে পড়বো, সেন্ট্রিফিউগাল সুইচ, যেটা আমার
ওয়াইন্ডিংটাকে মোটরের মেন ওয়াইন্ডিং থেকে ডিসকানেক্ট করে দিচ্ছে, তাহলে যে স্টার্টিং ওয়াইন্ডিংটা আছে সেটা কয়েক সেকেন্ড আমার মেশিনের সাথে থাকবে, জাস্ট মেশিনটাকে স্টার্ট করে দেবে, ওর কাজ শেষ। তাহলে এক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স বেশি রাখলেও কোনো প্রবলেম নেই, এক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি রাখলেও কোনো প্রবলেম নেই, কারণ ওয়াইন্ডিংটা যদি কয়েক সেকেন্ড সার্কিটে থাকে তার জন্য আর কতটুকু কপার লস হবে। তাহলে এরকমের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি রাখা হয়, রেজিস্ট্যান্স বেশি রাখা হয়। রেজিস্ট্যান্স বেশি কখন পসিবল? যদি আমরা ক্রস সেকশন এরিয়া, কম ক্রস সেকশন এরিয়া ইউজ করি, তার মানে এক্ষেত্রে আমাদের থিন ওয়্যার ইউজ করতে হবে। অক্সিলারি ওয়াইন্ডিং আমরা থিন ওয়্যার দিয়ে বানাবো। 2, রেজিস্ট্যান্স যেহেতু আমার বেশি এখানটায়, দেখো এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স যেহেতু বেশি রেখেছি, তাহলে ইন্ডাকটেন্স আমার কমই, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কম দিলেও আমার কোনো আপত্তি নেই, কোনো প্রবলেম নেই, কারণ রেজিস্ট্যান্স বেশি থাকার জন্য ইম্পিডেন্সের ভ্যালু আমার এমনিই বেশি হবে। তো এক্ষেত্রে আমরা যে কয়েলটা আছে, মানে যে ওয়াইন্ডিংটা আছে, তার এক্সের ভ্যালুকে যদি কম রাখি কোনো প্রবলেম নেই। তাহলে এক্সের ভ্যালু কম কি করে পাবো? এক্স ইকুয়ালস টু আমরা জানি 2πfl। তাহলে ইন্ডাকটেন্সের ভ্যালু যদি কম হয় তাহলেই আমার এক্সের ভ্যালু কমে যাবে। আর ইন্ডাকটেন্সের ভ্যালু কখন কম হবে? যদি নাম্বার অফ টার্নস আমরা কমাই। তাহলে এক্ষেত্রে আমরা নাম্বার অফ টার্নসকে কমালাম, নাম্বার অফ টার্নসকে আমরা কমিয়ে দিলাম, তাহলেই আমার কম ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের কয়েল তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখছি কি রেজিস্ট্যান্স খুব বেশি, প্রথম কথা থিন ওয়্যার ইউজ করি, নাম্বার অফ টার্নস কম থাকে। আর এখানে রেজিস্ট্যান্সের যে অ্যামাউন্ট, ঠিক আছে, রেজিস্ট্যান্স অনেক বেশি কন্ডাক্টরের, ইন্ডাকটেন্স তুলনামূলক অনেক কম। তাহলে এখানটায় আমরা বলতে পারি কি এটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে হাইলি রেজিস্টিভ, পিওরলি রেজিস্টিভ না, ইন্ডাকটেন্স নেচারও যেহেতু আছে, বা এর আগেরটা পিওরলি, যে এটা কিন্তু পিওরলি ইন্ডাকটিভও না, কারণ ওর মধ্যে রেজিস্ট্যান্স প্রপার্টিও আছে। যা কী হলো, হাইলি রেজিস্টিভ। এগুলো এমসিকিউ কোশ্চেন হয় বা শর্ট নোটে ওই জায়গাগুলো মেনশন করতে হয়। তাহলে আমরা আশা করি বোঝাতে পারলাম যে কোথায় আমরা কোন কয়েল ইউজ করবো। এবার তোমার মনে হতে পারে যে স্যার এত খাটনির কি দরকার ছিল, আমি তো এখানেই যেরকম করছিলাম সেম জিনিসই আমি এখানে করতে পারতাম, ইন্ডাকটেন্স বেশি রেখে দিলাম, এখানেও ইন্ডাকটেন্স বেশি রেখে দিলাম, রেজিস্ট্যান্স কম রেখে দিলাম, তাতেও প্রবলেমের তো কিছু হতো না। প্রবলেম একটাই হতো, ইন্ডাকটেন্স যদি আমি কন্টিনিউয়াসলি বেশি ইউজ করি, স্টার্টিংয়ের সময়তে কোনো মোটর যখন স্টার্ট হয় এমনিতেই ও বেশি কারেন্ট ড্র করে, আর স্টার্টিংয়ের সময় তুমি একটা কয়েল লাগাচ্ছ, তার যদি ইন্ডাকটেন্স আরও বেশি ইন্ডাকটেন্সের কয়েল যদি লাগাও, তাহলে পাওয়ার ফ্যাক্টর আরও কমে যাবে। ইন্ডাকটেন্স বেড়ে যাওয়া মানে কি, পাওয়ার ফ্যাক্টর আরও কমে যাবে, আর পাওয়ার ফ্যাক্টর আরও বেড়ে যাওয়া মানে ও আরও বেশি কারেন্ট ড্র করবে। তো তার জন্য স্টার্টিং ওয়াইন্ডিংটাকে, রেজিস্টিভ প্রপার্টিটাকে বেশি রাখা হচ্ছে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে দু ধরনের যে কন্ডাক্টর, মানে দু ধরনের যে কয়েল, অক্সিলারি ওয়াইন্ডিং আর মেন ওয়াইন্ডিংয়ের কয়েল, তার স্পেসিফিকেশান মানে কোথায় আমরা সরু তার ইউজ করব, কোথায় মোটা তার ইউজ করব, কেন ইউজ করব সেগুলো, কোথায় আমরা বেশি নাম্বার অফ টার্নসের কয়েল ইউজ করব, কোথায় আমরা কম নাম্বার অফ টার্নসের কয়েল ইউজ করব, তার ডিটেলস এক্সপ্লেনেশান। এবার আমরা যাব যে ফাংশন কীভাবে অপারেট করছে সেটার জন্য, সেটা দেখব। শুধু তাই না, তার জন্য আমরা ফেজার ডায়াগ্রামটাও দেখব। আচ্ছা, তো যাই হোক, তো এই সার্কিটটা আমরা অলরেডি পেয়েছিলাম, এই সার্কিট থেকে আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করব। তো প্যারালাল সার্কিটে দুটো ওয়াইন্ডিংয়েই দেখো ভোল্টেজ হচ্ছে কমন, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কনস্ট্যান্ট, তো আমরা ভোল্টেজকে রেফারেন্স নিচ্ছি, যা খুশি রেফারেন্স নিতে পারো, কোনো ব্যাপার নয়, আমি ভোল্টেজকে রেফারেন্স নিলাম, ভোল্টেজ V1কে নিলাম রেফারেন্স। আচ্ছা, এবার দেখো এখানে দুটো কারেন্ট আছে, একটা IM কারেন্ট আর একটা IA কারেন্ট। এই যে এতক্ষণ ধরে জিনিসটা বোঝালাম, এবার সেটা কাজে লাগবে। দেখো মেন ওয়াইন্ডিং, এখানটায় লিখলাম মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং, ঠিক আছে। মেন ওয়াইন্ডিংটা কি, বেশি ইন্ডাকটিভ, হাইলি ইন্ডাকটিভ, সংক্ষেপে আমি HI লিখলাম, এর আগে ডিটেলসে লিখেছি, এখন সংক্ষেপে লিখছি। আর এটা হচ্ছে কি হাইলি রেজিস্টিভ। পরীক্ষায় আবার ভুল করে HI HR লিখে দিয়েছো না, কোনো মানেই নেই এটার। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, যে কয়েলের ইন্ডাকটিভ প্রপার্টি যত বেশি হবে, সেই কয়েলের কারেন্ট তত বেশি ল্যাগ করবে না?
যে কয়েলের ইন্ডাকটিভ প্রপার্টি যত বেশি সেই কয়েলের কারেন্ট তত বেশি ল্যাগ করবে। মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট কি? আইএম। অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট কি? আইএ। তো তাহলে যেহেতু মেন ওয়াইন্ডিংয়ের নেচার হচ্ছে গিয়ে হাইলি ইন্ডাকটিভ, তাহলে আইএম বেশি ল্যাগ করবে। অক্সিলারি ওয়াইন্ডিংয়ের প্রপার্টি যেহেতু হাইলি রেজিস্টিভ, তাহলে ওর যে কারেন্ট তুলনামূলক কম ল্যাগ করবে। তাহলে দুটো কারেন্টকে এবার দেখানো যাক। অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট, সেটাকে চলো আমি দেখালাম এইভাবে। এটা হচ্ছে আমার অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট। মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট বেশি ল্যাগ করবে, এখনই বলা হলো সেটা। তাহলে এটা দেখো বেশি ল্যাগ করছে। দেখো ভোল্টেজের সাথে কারেন্টের আইয়ের যে অ্যাঙ্গেল সেটা কম, আর ভোল্টেজের সঙ্গে আইএমের যে অ্যাঙ্গেল সেটা দেখো তুলনামূলক বেশি। দেখতেই পাচ্ছ তাহলে যে কি বলে, অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের কারেন্ট কম ল্যাগ করছে, মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট বেশি ল্যাগ করছে। এবার একটা জিনিস দেখো যে মিনিট, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট আর মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট এই দুটোকে যদি ভেক্টরই যোগ, মানে ভেক্টর সামেশন করো, এসি তো ডিরেক্ট তো যোগ করতে পারবো না, তাহলে কি পাবো? আই পাবো। মানে এই যে আইএম আর আইএ এদের যদি ভেক্টর সামেশন নাও তাহলে কি পাবো? আই। তাহলে এই যে আইএ আর আইএম এদের ভেক্টর সাম আমাকে নিতে হবে, তবে গিয়ে আমি পাবো এই আইটা পাবো। ভেক্টর সাম কী করে নেব আমরা? সামান্তরিক সূত্র, এটা সামান্তরিক ফর্ম করতে হবে। একটু স্কেল দিয়ে তোমরা ড্র করবে, আমার লাইন বেঁকে যাচ্ছে। ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলকে আমরা কি অ্যাঙ্গেল বলি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, তাই না? ভোল্টেজ কোনটা? এখানটায় এটা দেখো, সার্কিটে মেন ভোল্টেজ কোনটা? এটা। মেন কারেন্ট কোনটা? এটা। তাহলে V1 আর আইয়ের মধ্যে যে কারেন্ট তাকে আমরা নোট করব ফাই দিয়ে। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটার কস নিলে আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাব। বোঝা গেল তাহলে আশা করি ফেজার ডায়াগ্রামটা, কেন কোনটা বেশি ল্যাগ করছে, কেন কোনটা বেশি লিড করছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিতে হবে। ওয়েট, একটা জিনিস দেখো, আমাদের মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিং আছে বলে এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা আইএ একটা আইএম। যদি শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকতো, অক্সিলারি ওয়াইন্ডিং না থাকতো, যেটা আমরা স্টার্টিংয়ের জন্য ইউজ করি, যেটা যদি না থাকতো তাহলে কী হতো? সাপ্লাই ভোল্টেজ এটা মেন ওয়াইন্ডিংয়ের কারেন্টের জন্য এরকম একটা। বাট এখন হচ্ছে কি, এই মেন ওয়াইন্ডিংয়ের যে কারেন্ট, সরি তখন তো আর মেন ওয়াইন্ডিং বলতাম না, স্টেটার ওয়াইন্ডিংয়ে তো একটাই ওয়াইন্ডিং থাকে, নর্মাল কারেন্ট লিখে দেবো আই। যদি আমার স্টার্টিং ওয়াইন্ডিং না থাকতো, এটা হতো গিয়ে হচ্ছে আমার ফেজার ডায়াগ্রাম। বাট আমরা একটা অক্সিলারি ওয়াইন্ডিং অ্যাড করে দেওয়ার জন্য কি হয়েছে, এই যে কারেন্ট আই কারেন্টটা দুটো কম্পোনেন্টে স্প্লিট হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। একটা পাচ্ছি আমি আইএ আর একটা পাচ্ছি আইএম। তাহলে এই পদ্ধতির সাহায্যে আমরা মেন যে কারেন্টটা ছিল তাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, আইএ আর আইএম দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, কারেন্টটাকে স্প্লিট করে দিচ্ছি, দুটো ফেজে স্প্লিট করে দিচ্ছি। এই জন্য আমরা একে বলছি স্প্লিট ফেজ। কারণটা দেখো, এখানে
দুটো আলাদা আলাদা কিন্তু এখন ফ্লাক্স তৈরি হবে। দেখো আমরা জানি কারেন্ট গেলে তার জন্য ফ্লাক্স তৈরি হয়, তাহলে মেন ওয়াইন্ডিংয়ের জন্য একটা ফ্লাক্স তৈরি হবে যেটাকে আমরা ফাই এম বলতে পারি, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের জন্য আর একটা ফ্লাক্স তৈরি হবে যেটাকে আমরা ফাই এ নাম দিতে পারি। সেটাই দেখো এখানটায় দেখানো হয়েছিল। জাস্ট আ মিনিট, এই দেখো এখানে সেটাই আমরা দেখেছিলাম, ফাই এম আর ফাই এ। আর আগে কি ছিল, আগে একটা মাত্র ফ্লাক্স ছিল, দেখো জাস্ট একটা ফাই এস ফ্লাক্স ছিল স্টেটারের। তাহলে এই যে ফ্লাক্স বলো বা কারেন্ট বলো ওয়াইন্ডিংয়ের, তাকে আমরা দুটো আলাদা আলাদা ফেজে ভাগ করে দিচ্ছি, যার জন্য এটার নাম হচ্ছে গিয়ে স্প্লিট ফেজ। আচ্ছা, তো যাই হোক আজকে অলমোস্ট আমাদের 56 মিনিট লেকচার হয়ে গেছে, তো আমি আর ফার্দার লেকচারটা এক্সটেন্ড করছি না। এর পরের দিন এই যে বাকিটুকু পোর্শন বাকি থাকলো, মানে অপারেটিং প্রিন্সিপাল কীভাবে এবার কাজ করছে, কারণ আমরা একটা জিনিস দেখেছি, যত সমস্যা দুটো ফ্লাক্স লাইনের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হওয়ার জন্য টর্ক তৈরি হচ্ছিল না। তো এবার এই যে সিস্টেমটা আমরা অলরেডি ডেভেলপ করে নিলাম, তাতে নতুন অ্যাঙ্গেলটা কত হচ্ছে বা কোন অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করছে স্টার্টিং টর্ক কীভাবে প্রডিউস হচ্ছে, আর তার গ্রাফ আমরা পরের দিন দেখব। সেই সঙ্গে এর সঙ্গে আরও কয়েকটা মোটর আছে, সেটা দেখে আমরা সিঙ্গেল ফেজ মোটরের যে চ্যাপ্টারটা শুক্রবার যেদিনকে ক্লাস আছে সেদিনকে আমরা শেষ করব।